কার্যকলাপে আমরা দেশের মানুষ পরিলক্ষণ করি। 1971 সালে মহামুক্তিযুদ্ধের পরে প্রথম যে বাজেট ছিল 780 কোটি টাকা, এই বাজেট এসে দাঁড়িয়েছে প্রায় 9 লক্ষ কোটি টাকায়। তৎকালীন জনসংখ্যার সঙ্গে প্রায় 7 কোটি, এখন জনসংখ্যা রয়েছে প্রায় 18 কোটি। এবং সেই 1972 সালে যখন আমাদের বাজেট দেওয়া হয় তখন সোনার দাম ছিল 16 টাকা প্রতি। বর্তমানে সেই স্বর্ণের রেট প্রায় 1,48,000 টাকা। তুলনায় প্রায় 1400 গুণ সোনার দাম বাড়লেও আমাদের বাজেট বেড়েছে সেই 1972 সালে প্রথম বাজেটের তুলনায় মাত্র 5%। মূল্যস্ফীতির হারে এই বাজেট 1972 সালে 780 টাকার বাজেটের চাইতে ছোট বাজেট। জনসংখ্যার হার হিসাব করলে আরো ছোট বাজেট। কারণ যখন ডলারের বিপরীতে বাংলাদেশের মুদ্রা ছিল অনেক শক্তিশালী, কিন্তু এখন ডলারের বিপরীতে আমাদের বাংলা টাকার দাম অনেক কমেছে। সব মিলিয়ে আমাদের সরকারি আছে। আমরা 2015 সালে দেখলাম ইতিহাসে সবথেকে বড় বাজেট, 16 সালে ইতিহাসে সবথেকে বড় বাজেট, 2017 সালের 17-18 বাজেট সবথেকে বড় বাজেট, 18-19 বাজেট সবথেকে বড় বাজেট, এবং আজকে লাস্ট গত বাজেট 25-26 অর্থ বছরের বাজেটও বলা হয়েছে যে ইতিহাসে সবথেকে বড় বাজেট। এখন 26-28 অর্থ বছরের বাজেট ইতিহাসে সবথেকে বড় বাজেট। যতবারই বাজেট ঘোষণা হয়েছে প্রত্যেকবারই ইতিহাসে সবথেকে বড় বাজেট হিসেবে বাজেট ঘোষণা হয়েছে, কিন্তু আর হচ্ছে ইতিহাসে সবথেকে বড় লুটপাট প্রতিটি বাজেটে। আজকে আমরা নতুন সরকার ক্ষমতায় আসার পরে 2 লাখ ডলার মাদ্রাসা শুরু করতে পারছে না। বেসরকারি মাদ্রাসার লক্ষ লক্ষ শিক্ষক তারা 2 লাখ ডলার কোনো বেতন পাচ্ছে না। নতুন সরকার ক্ষমতায় এসেই তেলের দাম, গ্যাসের দাম 2 ধাপে বাড়ানো হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসে 3 মাসে প্রায় 700 খুন করা হয়েছে, প্রায় 300 শিশুকে ধর্ষণ করা হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসেই 2 ধাপে সাজার দাম হয়েছে। এমনকি নতুন সরকার ক্ষমতায় আসার পরে লাস্ট 3 মাসে ঘরে ঢুকে এক পরিবারের সকলকে হত্যা করেছে 3 থেকে 4টা থেকে। এই ভয়াবহ পরিস্থিতিও রাষ্ট্র অনেক ভালো করছে, আমাদেরকে বলতে বাধ্য করে। মানে আমরা ভাবতেও বলতে হবে, মিডিয়া ভাবতেও বলতে হবে দেশ অনেক ভালো করছে, আগে সেটা ভালো করছে সেটা বলতে হবে। আমরা আসলে দুঃখজনক, আমরা বলতে চেয়েছিলাম যে 2024-এর গণবিপ্লবের পরে, গণঅভ্যুত্থানের পরে একটি নির্বাচিত সরকার আসবে। আমরা ভেবেছিলাম এই সরকার দেশকে অনেক ভালো চালাবে, এবং আমরা এটা বলতে চেয়েছিলাম বলতে পারলে যে দেশ অনেক ভালো চলতেছে, দেশের মানুষ অনেক সুখে আছে, শান্তিতে আছে। এটা বলতে পারলে হয়তো বা প্রধানমন্ত্রী নির্বাচন মন্ত্রী পরিষদের মন্ত্রীদের চাইতে আমাদের অনেক ভালো লাগতো, আমরা ওনাদের চাইতে অনেক বেশি খুশি হতাম যদি আমরা বলতে পারতাম দেশ অনেক ভালো। কারণ আমাদের রক্তের বিনিময়ে নতুন নির্বাচন হয়েছে, আমাদের রক্তের বিনিময়ে সদস্যদের বিনিময়ে সরকার এসেছে ভালো একটা বাংলাদেশ দেখার জন্য, কিন্তু দুঃখজনক আমরা সেটা বলতে পারছি না। আমরা বলতে পারছি না যাচ্ছে এই দেশের অনেক উন্নয়ন করতে যাচ্ছে, দেশের মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে, দেশের মক কালচার নেই। আমরা দেখি সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মক করে বের করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশ সরকারের সংবাদ মাধ্যমের সরকারি সংবাদ মাধ্যম বাংলাদেশের এমডিকে কিভাবে মক সৃষ্টি করে বের করে দেওয়া হয়েছে। আমরা যা পরিলক্ষণ করতেছি, যা দেখতেছি, তাতে আমরা সব দেশবাসী আমরা হতাশ হচ্ছি। দেশের মোট জনসংখ্যা, মোট কর্মক্ষম জনগোষ্ঠী মধ্যে চাকরি করে বা জব হোল্ডার আছেন, যারা কোনো পেশার সাথে জড়িত, তার সংখ্যা প্রায়
পায় প্রায় 5 কোটি। নতুন পে স্কেল হচ্ছে, নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ বৃদ্ধি করা হচ্ছে প্রায়, কিন্তু সেই পে স্কেলের আওতায় বেসরকারি চাকরিজীবীদের আনা হচ্ছে না। অর্থাৎ আপনি মোট চাকরিজীবী মানুষের 70% মানুষকে বা 80% থেকে বেশি বলতে গেলে 80% মানুষকে বেসরকারি চাকরিজীবীদেরকে আপনি আপনার পে স্কেলের আওতায় বহির্ভূত করা করছেন। বাংলাদেশে মাত্র 15 লক্ষ সরকারি চাকরিজীবী রয়েছে, সরকারিভাবে সরকারি চাকরি যারা করে তারা মাত্র 15 লক্ষ। এর বিপরীতে বাংলাদেশে বেকার এবং সদ্য বেকারের সংখ্যা যদি হিসাব করি আমরা, এই সংখ্যাটা প্রায় 1.1 কোটি। দেশের মোট কর্মক্ষম জনগোষ্ঠীর যদি 1.1 কোটি বেকার থাকে, সরকার যেই সংখ্যায় রয়েছে সেই সংখ্যায় অস্বীকার করে এত বেকার নেই। কিন্তু এই বেকারের সংখ্যাটা কি, সংখ্যাটা কি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কাছে আমরা আসলে সেই সংখ্যাটা বুঝতে পারি না। একটা অনার্স শিক্ষার্থী যদি হচ্ছে বিদ্যাপীঠ কলেজ থেকে কিংবা কাজী নজরুল ইসলাম কলেজ থেকে যদি হচ্ছে অনার্স শেষ করে যে তাকে রিক্সা চালাতে হয়, তাকে কি আপনি চাকরি দিয়ে মনে করেন ব্যবস্থা দেখাচ্ছে, সে কি বেকার নয়? কিন্তু এর থেকে বেকারের সংখ্যা শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 27 লক্ষ। একের পর বিশ্ববিদ্যালয় হচ্ছে নতুন বাজেটে পরে আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা সংসদীয় আসলে একেবারে বিশ্ববিদ্যালয় করতে। আমরা চাই দেশের শিক্ষার মান উন্নয়ন ঘটুক, আমরা চাই দেশের মানুষ ভালো শিক্ষা পাক, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক, কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের দলীয় পাঁচলা বিসিসি নিয়োগ করা যাওয়া শিক্ষার মান উন্নয়ন হবে। আমরা একের পর এক ভবন আর একের পর এক বিশ্ববিদ্যালয় স্থাপন করলে দেশের শিক্ষার্থীরা, দেশের জনগণ তাদের মানসম্মত শিক্ষা পাবে না। প্রধানমন্ত্রী যখন বলেন আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় প্রভাবমুক্ত বিশ্ববিদ্যালয় এগুলোতে প্রভাব রাখবো না, আমরা বিশ্ববিদ্যালয়গুলো দলীয় প্রভাবমুক্ত ডিসি নিয়োগ দিব, তখন আমাদের কাছে হাসি পায়। যখন দেখি যে হচ্ছে প্রধানমন্ত্রীর মুখে যখন এই কথা বলেন, তখন দেখি যতগুলো ডিসি নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিসি আগের ডিসির চাইতে কম যোগ্যতা সম্পন্ন এবং বেশি তার দলীয় এবং বিএনপি দলীয়। সুতরাং এই ধরনের প্যারাডক্সিক্যাল কথাবার্তা বলে দেশের মানুষের সাথে মানুষের যদি হাসি আন্দোলন করা হয়, আমরা খুবই দুঃখ পাবো, অবশ্যই দুঃখ পাবো। আমরা ভাবছিলাম মাননীয় প্রধানমন্ত্রী এতদিন ইউরোপ কান্ট্রিতে ছিলেন, উনি সেখান থেকে সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই দেশের শিক্ষা ব্যবস্থা, সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা, সেই দেশের প্রশাসনিক ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু হয়তো বাংলাদেশে এসে প্রয়োগ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনি সেটা বাংলাদেশে এসে প্রয়োগ না করে তিনি এখানে সে আগের সিস্টেম টিকে রাখার জন্য পুরো সরকার লড়াই করে যাচ্ছে। নতুন একটি বাজেট হয়েছে, আমরা বাজেটকে সাধুবাদ জানাতে পারতাম যদি আমরা দেখতাম এই বাজেটে সরকার লুটপাট বন্ধ করার কিছু উপায় বাছতে দিয়েছে এবং কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে, কিন্তু আমরা সেটা দেখতে পাই না। আমরা দেখেছি শুধুমাত্র বড় বাজেট হয়েছে এটা বলেই হাততালি পাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই বাজেট থেকে যাচ্ছে আগের মতো লুটপাট করা হবে না। 9 লক্ষ কোটি টাকার বাজেট থেকে যদি হচ্ছে 3 লক্ষ কোটি টাকায় যে লুটপাট করা হবে না, এই বিষয়টা কিন্তু আমরা পাইনি। আমরা আওয়ামী লীগের 16 বছরের শাসনে দেখতে যাচ্ছে প্রায় 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। 28 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশ থেকে পাচার করা হয়, তাহলে সে 28 লক্ষ কোটি টাকা দিয়ে আমাদের বাংলাদেশে এইরকম আর ঘাটতি বাজেট দেওয়া লাগতো না। 9 লক্ষ কোটি টাকার বাজেট আর 3 বছরের বাজেট দেওয়া যায় এই টাকা দিয়ে। সেই অর্থ ফেরত আনার ব্যাপারে সরকার উদ্যোগ কি? আগামী 1 বছরে সরকার যে ঘাটতি বাজেট দেখিয়েছে যে 3 লক্ষ কোটি টাকা পায়, ঘাটতি হয়েছে বাজেটে, সরকার যদি সেটা বিদেশ থেকে ঋণ নিবে কিংবা বাংলাদেশের ব্যাংক থেকে ব্যাংক সমূহ থেকে ঋণ নিতে যদি না বলে, সরকার যদি বলতো যে আমরা এই 3 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া, সে 28 লক্ষ কোটি টাকা থেকে 3 লক্ষ কোটি টাকা করে এই অর্থ বছরে ফেরত আনবো এবং আমরা এই ঘাটতি বাজেট পূর্ণ করবো, তাহলে আমরা হাততালি দিতে পারতাম। সরকার বিভিন্ন মন্ত্রণালয়ে বাজেট বিভিন্ন মন্ত্রণালয়ে
বাজেট বাড়িয়েছে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতের ব্যবস্থা আমি বলি, স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়েছে শুধু নতুন নতুন ভবন করা হয়, আমরা অবশ্যই কষ্ট পাই। কারণ আমাদের জেলা সদর হসপিটালগুলো, উপজেলা সদর হসপিটালগুলোতে এক্স-রে মেশিন নেই, ভালো ডাক্তার নেই, ভালো নার্স নেই। যদি ডাক্তার থাকে তার 30 জন, সেখানে ডাক্তার আছে 4 জন। এরকম পরিস্থিতি তৈরি করে যদি আরো 300 হসপিটাল বা নতুন নতুন ভবন করে যদি ডাক্তারের সংখ্যা যদি হসপিটালগুলো আরো কমে যায়, তাহলে এটা দেশের স্বাস্থ্য খাতে কোনো পরিবর্তনই আনবে না। আমরা সরকারের কাছে আশাবাদী হতাম, সরকার নতুন আগামী অর্থ বছরে বা আগামী 5 বছরে সরকার কতজন নতুন যোগ্যতা সম্পন্ন দক্ষ ডাক্তার বাংলাদেশকে উপহার দিবেন, সেই নিশ্চয়তা যদি দিতেন, সেই ব্যাপারে যদি আমাদেরকে একটু রূপরেখা দিতেন, তাহলে আমরা সরকারকে হাত তালি দিতাম। তাহলে আমাদের 50,000 হসপিটাল কিন্তু 100,000 হসপিটাল যেগুলো আছে, এগুলোতে যদি মানসম্মত ডাক্তাররা যদি আছে, এগুলোতে যদি চিকিৎসা সেবা দিতে পারতেন এবং যদি যন্ত্রপাতি ঠিক মতো থাকতো, তাহলে দেশের মানুষ আরো উপকার হতো। নতুন নতুন ভবন নির্মাণের চাইতে সরকার বিভিন্ন ক্ষেত্রে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমানোর ব্যাপারে বাজারে কিছু কিছু উল্লেখ করতে, চালের দাম কমবে, ডালের দাম কমবে, তেলের দাম কমবে। কিন্তু আমরা দেখলাম যেদিন সরকার বাজেট ঘোষণা করেছে, তারপরের দিনে চালের কেজি প্রতি 5 টাকা 7 টাকা করে বেড়ে গিয়েছে, ডালের লিটার প্রতি 10 টাকা করে বেড়ে গিয়েছে। আর সরকার যদি হচ্ছে এরকম সিদ্ধান্ত নেয়, ট্যাক্স কমায়, কিন্তু সেই ট্যাক্স কমানোর পরে যদি হচ্ছে ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে আমাদের সাধারণ জনগণের উপায়টা কি? মত মাঝখান থেকে ব্যবসায়ীদের উপকৃত হলো, আমাদের সাধারণ জনগণ উপকৃত হলো। সরকারের গৃহায়ন খাতে গৃহায়নে নতুন নতুন গৃহায়নের ক্ষেত্রে সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে, বিভিন্ন ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। মূলত এই কালো টাকা সাদা করার সুযোগ করে দিয়ে সরকার বসুন্ধরা গ্রুপের মতো, এসাবুকের মতো, কিংবা হচ্ছে এই খাতের কালো টাকা সাদা করার সুযোগ ওয়েস্টার্ন গ্রুপের মতো, রূপায়ণের মতো, মানে এরকম মাফিয়া চক্র যারা আছে, তাদের হাতে প্রচুর টাকা দেওয়ার জন্য, অবৈধ টাকা ঢুকে তাদের মাধ্যমে বৈধ করার প্রক্রিয়াকে সরকার আইনি ভিত্তি দিয়ে দিবে। আমরা দেখি এই গ্রুপটা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জমি জমা ভরাট করে তাদের নতুন নতুন আবাসিক এলাকা গড়ে তোলে, নতুন নতুন প্রকল্প গড়ে তোলে। ওই সকল জায়গার প্রকৃত মালিকরা তারা তাদের ন্যায্য মূল্য পান না, এমনকি তারা সেখানে হচ্ছে 100 তারা ছেড়ে চলে আসতে হয়। এই সকল মাফিয়া শুরু থাকে এবং তাদেরকে এই সুযোগ করে দেওয়া হয়। তাদের হাতে প্রচুর কালো টাকা এবং সরকার আইন শৃঙ্খলা বাহিনী তাদের সহযোগিতা দিয়ে তার প্রকৃত ভূমি মালিকদেরকে উচ্ছেদ করে বিভিন্ন জায়গায়। এই সরকার যদি হচ্ছে মাফিয়াদের সরকার হতে চায়, সরকার যদি হচ্ছে ধীরে ধীরে দেশের সম্পত্তি এরকম কয়েকটা মাফিয়া গ্রুপের হাতে তুলে দিতে চায়, তাহলে এটা দেশের জন্য দীর্ঘমেয়াদে কোনো কল্যাণ বয়ে আনবে না। এবং সরকার আবাসন খাতে কালো টাকা সাদা করার যে সুযোগ দিয়েছে, এই অর্থ বছরে আবাসন খাতে কালো টাকা সাদা করার যে সুযোগ দিয়েছে, এর মধ্য দিয়ে সরকার মূলত বসুন্ধরা গ্রুপ, রূপায়ণ গ্রুপ কিংবা ওয়েস্টার্ন গ্রুপের মতো, ওয়েস্টার্ন হাউসিং গ্রুপের মতো এদেরকে আরো বড় মাফিয়াতে রূপান্তরের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। আমরা আজকে এখানে সরকার যে বাজেট দিয়েছে তার সুষম বন্টনের ব্যাপারে আমরা দাঁড়িয়েছি, আমরা এখানে কথা বলছি। সরকার 9 লক্ষ কোটি টাকার সুষম বন্টন আমরা নিশ্চিত। একজন যদি স্বাস্থ্য খাতে সরকার প্রায় 2 গুণ অর্থ স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছে, তাহলে আমরা এই 2 গুণ বরাদ্দ যেটা বাড়িয়েছে এটা উপকার জন্য একজন রিক্সাওয়ালা, একজন মাঝি মোকাম জন্য এটা উপকারী হয়, আমরা এই নিশ্চয়তা চাই। কিন্তু যদি হচ্ছে বরাদ্দ যদি হচ্ছে সরকার মাফিয়াদের হাতে তুলে দেয়, এতদিন আবাসন খাতে মাফিয়া তৈরি হয়েছে, এখন যদি স্বাস্থ্য খাতে বিভিন্ন মাফিয়া তৈরি হয়, তাহলে এটা দেশের পক্ষান্তরে দেশের মানুষের দীর্ঘমেয়াদী ক্ষতি হবে। একইভাবে শিক্ষা খাতে সরকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি মানসম্মত করার উদ্যোগ না নিয়ে আরো বেশি দক্ষ শিক্ষক নিয়োগ দিয়ে, শিক্ষকদের বেতন কাঠামো বৃদ্ধি করে দক্ষ শিক্ষক নিয়োগ দিয়ে বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে যেটাকে আমরা আধা সরকারি বলি, এই সকল শিক্ষকদের যদি সম্মান মর্যাদা বেতন কাঠামো ঠিক করে যদি এই সকল প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন করে, তাহলে হচ্ছে শিক্ষা খাতে মাফিয়া তৈরি হবে না। কিন্তু আমরা দেখি বাংলাদেশের শিক্ষা খাতে মাফিয়াদের একটা নৈরাজ্য রয়েছে। বিভিন্ন শিক্ষা
প্রফেশনাল নাম দিয়ে মোটা অঙ্কে বেতন শিক্ষার্থীদের থেকে বেতন নিয়ে সেখানে তারা একের পর এক ভবন তৈরি করতেছে এবং মাফিয়া গ্রুপে তৈরি হচ্ছে। মূলত আমরা এই সরকারকে মাফিয়াদের সরকার রূপান্তর করতে দিতে পারি না। আমরা যে বাজেটটি দেখেছি এই বাজেটের মধ্য দিয়ে মূলত আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বৈষম্যহীন বাংলাদেশ পাবো বলে আমাদের কাছে মনে হচ্ছে না। আমাদের কাছে মনে হচ্ছে একটা লুটপাট করার জন্য প্ল্যান দিয়েছে। এটা হচ্ছে দেশের বাস্তব অর্থনৈতিক অবস্থা তুলে ধরা নাই, এটা তুলে ধরেছে বিএনপি সরকারের নিজেদের একটা একটা পরিকল্পনা, লুটপাটের পরিকল্পনা করে ধরেছে। আমরা সরকারের থেকে দৃষ্টি রাখবো, আমরা জবাবদিহিতা চাইব, আমরা দেখেছি বাজেট দেওয়ার আগেই সরকার দুর্নীতি দমন কমিশনকে দুর্বল করেছে, সরকার মানবাধিকার কমিশন নিয়োগ করে দিয়েছে, বলতে গেলে সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করে দিয়েছে। সরকার মূলত জবাবদিহিতার জায়গা যতগুলো আছে প্রত্যেকটা জবাবদিহিতার জায়গাগুলোকে যেখানে জনগণকে জবাব চাইতে পারবে, বিভিন্ন বিষয় প্রশ্ন তুলতে পারবে, সেই জায়গাগুলোকে সরকার দুর্বল করে নিজের নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে যাচ্ছে। এর মধ্য দিয়ে আমরা মনে করি যত বড় বাজেট দিক তাই কিছু করুক, মূলত এটা দেশের মানুষের জন্য না করে সরকার নিজের জন্য আর মাফিয়া গ্রুপগুলোকে আরো বড় মাফিয়া হয়ে ওঠার জন্য করছে বলে মনে করছি। বাংলাদেশে প্রায় 30 লক্ষের উপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে, কিন্তু তার মধ্যে সরকারি চাকরির সুযোগ খুবই সীমিত। এত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করে সরকার যদি তাদের হচ্ছে চাকরির ব্যবস্থা না করে, সরকারি বেসরকারি যদি চাকরির ব্যবস্থা না করে, তাহলে সেই কিন্তু বেকারের সংখ্যা বাড়বে। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা সম্মান নিশ্চিত না করে, তাদের প্রাপ্য সম্মান নিশ্চিত না করে যদি আছে তাদেরকে যদি মেকানিক্যাল লোকজনের মতো টেকনিক্যাল পার্সনের মতো যদি ঠিক করে, তাহলে এই ধরনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করে দেশের কি উপকার আছে? সরকারকে অবশ্যই যে খাতে ম্যাথস পড়ি আমরা ম্যাথসের শিক্ষার্থীরা দেখতেছি তারা তাদের পদমর্যাদা পাচ্ছে না। আমরা দেখতেছি ম্যাথসের শিক্ষার্থীরা যেভাবে হচ্ছে ম্যাথস ডিপ্লোমা এদের যে কাজের সুযোগ রয়েছে, যে ডিপ্লোমা কোর্সটা রয়েছে, ডিপ্লোমা কোর্স শেষ করে তারা যে চাকরি পাওয়ার কথা সেটা না নিয়ে তাদেরকে ইন্টার পাস এবং হচ্ছে বেটিং পাস বিভিন্ন শিক্ষার্থীদেরকে এই চাকরিগুলো সুযোগ করে দিচ্ছে গরিব করে। এরকম বৈষম্য বাংলাদেশে চলতে থাকলে আর একটা উপরে আসবে। কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ হাসিনার বিরুদ্ধে ছিল, সেই ক্ষোভ যদি এই সরকার নিরসন করতে না পারে, তাহলে সেই ক্ষোভ আবার সংঘবদ্ধ হয়ে সেই ক্ষোভের ক্ষুব্ধ মতো আবার সংঘবদ্ধ হয়ে আবার একটা বিপ্লব ঘটাবে। আমরা জানি না এরকম গণ অভ্যুত্থানের গণবিক্ষোভের ভার বাংলাদেশ কয়দিন সহ্য করতে পারবে। আমরা মনে করি নতুন সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা যে বাজেট দিয়েছে এখানে যেভাবে সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল করেছে, সেই পে স্কেলের আওতায় বেসরকারি চাকরিজীবীদের তো আনা হবে এবং স্পেশালি সাংবাদিকদের জন্য যে ওয়াইস বোর্ডের কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে এবং সাংবাদিকদের চাকরি স্থায়ীকরণ কথায় কথায় সাংবাদিকদের যে চাকরিচ্যুতি ঘটনাগুলো করছে এগুলোর বিরুদ্ধে আমরা শেখ হাসিনা যে আমাদের কথা বলে আসছি, বর্তমানে যারা সরকার রয়েছেন তারাও কথা বলেছেন। আমরা সাংবাদিকদের ওয়াইস বোর্ড নিশ্চিত করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি এবং সংবাদ মাধ্যম সহ রাষ্ট্রের যতগুলো স্তম্ভ রয়েছে, বিচার বিভাগ সহ আইন শৃঙ্খলা বিভাগ সহ প্রত্যেকটা বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সরকারকে দিতে হবে। আমরা নতুন এই বাজেট আমরা অবজার্ভ করব। আমরা সরকারের যে ত্রুটিগুলো রয়েছে এই ত্রুটিগুলো তুলে ধরেছি। সরকার যেভাবে বাংলাদেশের বেসরকারি ব্যাংকিং খাত থেকে প্রায় 1,05,000 কোটি টাকা ঋণ নেওয়ার চিন্তা ভাবনা করেছে, এটা আসলে ব্যাংকিং খাতকে আরো দুর্বল করে ফেলবে। বাংলাদেশের ব্যাংকের অবস্থা এমনিতেই ভয়াবহ, এমনিতে ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছে। বিভিন্ন ব্যাংকে টাকা ছাপিয়ে সরকার বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে ব্যাংকে তার উপসংখ্যান টাকা দেওয়ার পরে টাকা ছাপিয়ে টাকা দিতে হচ্ছে। সেই ব্যাংক থেকে সরকার যদি আবার নতুন করে 1,00,000 কোটি টাকার উপর যদি ঋণ দেয়, তাহলে সেই ব্যাংকিং ব্যবস্থা একেবারে বসে পড়বে। সরকার যেভাবে প্রায়
1,00,000 কোটি টাকার উপরে সরকার এই ঋণ বিদেশ থেকে নেওয়ার চিন্তা করেছে। এই ঋণগুলো কোন দেশ থেকে নেওয়া হবে কিংবা কোন সংস্থা থেকে নেওয়া হবে, কি পরিমাণ সুদে নেওয়া হবে, এটা আমাদের কাছে এখনো ক্লিয়ার না। এবং তারা কোন কোন শর্তে সরকারকে ঋণ দিবে সেটা আমাদের কাছে ক্লিয়ার না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে দিয়ে যদি সরকার কোনো বৈদেশিক সংস্থা কিংবা কোন রাষ্ট্রের কাছে যদি ঋণ দেয়, সেটার বিরুদ্ধে অবশ্যই আমরা কথা বলবো। আমরা বাংলাদেশকে আর ঋণ নির্ভর রাষ্ট্রে পরিণত করতে চাই না। আমরা বাংলাদেশকে একটা স্বাবলম্বী আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করতে চাই। এই ক্ষেত্রে সরকার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অভ্যন্তরীণ সম্পদকে কাজে লাগানো, স্পেশালি আমাদের সমুদ্র সম্পদ, কৃষি সম্পদকে কাজে লাগানোর জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। আমাদের ভূগর্ভস্থ সম্পদ যা রয়েছে এগুলোকে কাজে লাগাতে পারলে আমাদের কাজে এরকম ঘাটতি বাজেট দিয়ে বৈদেশিক ঋণ নির্ভর আমরা বাজেট দিতে হবে না। উপস্থিত সাংবাদিকবৃন্দ, সর্বশেষ যে কথাটি বলবো, বাজেট হতে হবে দেশের মানুষের আত্মসম্মান নিশ্চিত করে, বাজেট হতে হবে দেশের মানুষের সার্বভৌমত্বকে নিশ্চিত করে, বাজেট হতে হবে এই দেশের খেটে খাওয়া মজুর থেকে শুরু করে সচিবালয়ের সর্বোচ্চ পদমর্যাদার সচিব নাকি মন্ত্রী সহ সকলের জন্য সুষম বন্টন নিশ্চিত করে। এর বাইরে যে বাজেট দেওয়া হয়েছে অসম যে বাজেট দেওয়া হয়েছে, এই অসম এবং বেসরকারি খাত থেকে বঞ্চিত করা হয়েছে, এটার নিন্দা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ভাই আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ভাই প্রশ্ন না থাকলে আমরা সময় শেষ করতে